আমরা সেদিন মনে হয় হিডলেসটা ক্লিয়ার করতে পারছি কিনা জানি না। কেউ একজন যদি বলেন, লাগাই তো, কেউ একজন যদি বলেন যে বুঝতে পারছেন কিনা। দুইটা খুব কাছাকাছি, ফ্রিবুলাস এবং হিডলেস। একটু শুনি। হিটলেসটা একটু ক্লিয়ার করে দেন, হিটলেস পুরোপুরি ক্লিয়ার হয়নি। পুরোপুরি ক্লিয়ার হয়নি। আচ্ছা, হাত তুলেছেন এসিয়াম, বলবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। জি স্যার। ফ্রাইবুলাসটা হচ্ছে যে সে কোনো বিষয়ের সিরিয়াসনেসটা মোটে বোঝে না, হুম। কিন্তু হিটলেসটা হচ্ছে বেপরোয়া। এই জিনিসটা যে ইম্পর্টেন্ট এটা তাকে যদি বোঝানো হয় তাও সে মেনে নেবে না, এক কথায় সে তাও পুরোই সে, বেপরোয়া। হ্যাঁ তাও সে বুঝতে চাইবে না। মানে জি স্যার। হিডলেস, হিড, হিডলেস, তাই না? HEED, হিড। হিড, জি স্যার। হিডের সাথে হচ্ছে লেস। হিড মানে কি? হিড মানে হচ্ছে কোনো কিছুকে গুরুত্ব দেওয়া, কোনো কিছু আমলে নেওয়া, কোনো কিছুকে সিরিয়াসলি নিয়ে সে অনুযায়ী অ্যাকশন নেওয়া। আমার মনে হলো যে আমি যদি হিড হই, হিডেল আর কি, মানে হিড, সরি, হিড, HEED, হিড হই, তাহলে আমার হবে কি, আমি বুঝলাম যে আমি বৃষ্টিতে ভিজে গেছি, বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যায়, হাঁচি শুরু হয়, রানিং নোজ, নাক দিয়ে ঝরঝর করে ঝরে। তো এটা আমি জানি। আমি যদি হিড হই, HEED, হিড হই, তাহলে আমি কি করব, সাথে সাথে বাসায় এসে আগে গোসল করে ভালো করে মাথা টাথা মুছে, আহ, নাকে সরিষার তেল দিয়ে হাত পা ডলে টলে একদম ওকে হয়ে যাব। তার মানে কি, আমি বৃষ্টিতে ভিজছি সেটাকে আমি একটা গুরুত্ব দিলাম, এটা একটা ওয়ার্নিং। দেখা যাচ্ছে বৃষ্টিতে ভিজে আমার একটা হাঁচি আসা শুরু হলো, আমি তাতেই ওয়ার্নিং পেয়ে গেছি, এবার আমি সিরিয়াসলি বাসায় দৌড়ে এসে এই কাজগুলো করে ফেললাম। এটা হলো হিড। আর যেটা হিডলেস, যে এই কাজটা করবে না, সে বুঝতেছে যে বৃষ্টিতে ভিজলো, এবং বৃষ্টিতে ভিজলে তার একবার যদি জ্বর বা সর্দি কাশি কিছু হয়, তারপরেও সে, মানে যদি হয় তাহলে এটা তার ভালো হয় না, 1 মাস ধরে তাকে বিছানায় পড়ে থাকতে হয়, তারপরেও সে এটাকে গুরুত্ব দিচ্ছে না, বৃষ্টি ভিজাটাকে। মানে সম্ভাব্য যে ট্রাবল হতে পারে, সম্ভাব্য যে বিপদ হতে পারে, সেটা থেকে তার বাঁচাটা গুরুত্বপূর্ণ কিনা, জরুরি কিনা, কারণ এর আগেও বৃষ্টিতে ভিজলে তাই হয়। কিন্তু এই হিডলেস এর পেশেন্টরা বেপরোয়া আচরণ করবে, এসে দেখা যাচ্ছে ওইভাবেই থেকে গেছে, মাথা মোছামুছি নাই, গায়ে লাগবে। তো এটাকে আমরা মনে করবো ফেবুলাস। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি এটা ফেবুলাস না, এটা হবে হিডলেস। ঠিক আছে? আর ফেবুলাস হচ্ছে সিরিয়াসলি নিবে না, অত জরুরিও হবে না, বেপরোয়া হবে না, কোনো কিছুর মধ্যে তার থাকবে না। হ্যাঁ, দুইটা রুব্রিক্স এর মধ্যেই কিন্তু আমাদের বেলেডোনা আছে। আমরা কেসের মধ্যে থেকে এটা দেখবো যে হিডলেস কিভাবে নিচ্ছি, বেলেডোনা কিভাবে নিচ্ছি। আমি কেস দিব, আপনারা সলভ করবেন, না পারলে তখন আবার আমরা ওটা নিয়ে আলোচনা করব। তো বেলেডোনার নিয়ে, আপনার বেলেডোনার ইতিহাস নিয়ে, বেলেডোনার টক্সিকোলজি আমি 4th ইয়ারে পড়াই, টক্সিকোলজি, বিষ বিজ্ঞা, বিজ্ঞান, চিকিৎসা আইনের মধ্যে আছে। তো সেই ইতিহাস যদিও আমাদের পাশ করার জন্য এত দরকার হয় না, তারপরেও আমরা যখন স্টুডেন্টদেরকে পড়াই একটু ইতিহাস বলার চেষ্টা করি। তো সেই ইতিহাস যখন আপনি পড়বেন, বেলেডোনার, অ্যাকোনাইটের, তারপরে কুরারে, হ্যাঁ, এই মেডিসিন গুলার ইতিহাস যখন আপনি পড়বেন, তখন আমরা দেখতে পাই, বিশেষ করে বেলেডোনারটা দেখতে পাই। বেলেডোনা কিন্তু রোমান সাম্রাজ্য, মানে রোমান সাম্রাজ্যের কাল কত, খ্রিস্টাব্দ পূর্ব 200 বা 300 বছর আগে সম্ভবত। তারপরে হলো স্কটিশ, এদের যে যুদ্ধগুলা হতো, হ্যাঁ, যুদ্ধগুলা হতো, তখন তো তীর ছিল, তখন কিন্তু গোলা বারুদ এগুলা আসেনি। তো তারা তীর দিয়ে যুদ্ধ করতো। তো ওরা করতো কি, তীর, আহ তীরের সামনে যে ফলাটা থাকে, সেই ফলাটাতে বেলেডোনার নির্যাস, বেলেডোনার আহ, ফলের যে নির্যাস, সেটা তারা ওই তীরে চুবাতো, তীরের মাথাটা চুবাতো, চুবাই ওটাকে ড্রাই করতো, অথবা ওইভাবে চুবাই চুবাই তীর নিক্ষেপ করতো। ঠিক আছে?
তো এটা কেন করতো? কারণ শুধু তীর মারলাম, তীর মারলে ওর মধ্যে বিষ না থাকলে যে তীরবিদ্ধ হলো সে বেঁচে যেতে পারে। হ্যাঁ, ওখানে একটু ইনফেকশন হলো, ঠিক হয়ে গেল। কিন্তু এই বেলেডোনা দিয়ে যখন কাউকে তীর মারা হয় এবং তীর যদি শত্রুর শরীরে এসে বাঁধে, তখন হয় কি, তার বডিতে প্রচন্ড, যে জায়গায় ইয়ে হয় সেখানে প্রচন্ড জ্বালা পোড়া শুরু হয়ে যায় এবং ধীরে ধীরে পুরো বডির টেম্পারেচার প্রচন্ড বেড়ে যায়। বেলেডোনায় আমরা যেটা জানি একদম ভায়োলেন্ট, এক্সট্রিম ভায়োলেন্ট, রেডিশ, পুরা ওই রোমানরা, স্কটিশরা এরা কিন্তু ফর্সা, আমাদের মতন মিশ্র টাইপের বা নিগ্রো টাইপের এরকম ব্ল্যাক স্কিন না, ওরা কিন্তু ফর্সা। ওদের একদম মুখ চোখ এগুলো সব টস টস লাল হয়ে যেত, গরম হয়ে যেত। এই ইয়েতে ইউজ করা, মানে ইউজ করতো রোমানরা, স্কটিশরা। তো এটাকেও আমরা ডক্ট্রিন হিসাবে কাজে লাগাতে পারি। এই যে ফাইটিং এর সময় ইউজ করছি, এটা আমরা একটা রুব্রিক্সের সাথে এটাকে মিলায়ে বুঝতে পারি। সেটা হচ্ছে বেলেডোনা রুব্রিক্স। আমাদের একটা না, কয়েকটা রুব্রিক্স আছে। তার মধ্যে অন্যতম একটা রুব্রিক্স হচ্ছে ফাইট ওয়ান টু বি। আমি দিয়ে দিচ্ছি, ফাইট ফাইট ওয়ান টু বি। বেশ কিছু মেডিসিন আছে এখানে। তারপরে ডেলুশন ওয়ার বিং অ্যাট, এখানেও বেলেডোনা আছে। ঠিক আছে, তো এটা একটা বেলেডোনার আরেকটা ফ্যাসেট, আরেকটা অ্যাসপেক্ট বা আরেকটা অ্যাঙ্গেল বা শেড যেটাই বলেন, এখান থেকে চিন্তা করা যায় কিরকম। বেলেডোনা যখন, মানে বেলেডোনা পেশেন্ট যখন একজন ডাক্তারের কাছে ভিজিটে আসে, হ্যাঁ, এই জায়গাটা একটু মাথায় রাখেন, আমি ওখানে আসতেছি আগে। একটু পেছনের আলোচনা করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো বেলেডোনা পেশেন্ট আপনার কাছে আসছে, এক শ্রেণীর বেলেডোনার পেশেন্টকে আপনি পাবেন যারা কারো না কারো রিকমেন্ডেশন নিয়ে আসে। কেউ তাকে বলেছে যে ওনার কাছে যাও, সে আপনার কাছে আসছে। হয়তো তার বন্ধু বলেছে, তার কলিগ বা তার কোনো একটা রিলেটিভ বলছে যে সরি, তোমরা ডক্টর কাউসারের কাছে যাও, উনি খুব ভালো ডাক্তার, অনেক বুঝে শুনে ওষুধ দেন, অনেক কথা শুনেন, শুনে একদম প্রপার যে ট্রিটমেন্টটা দেওয়া দরকার তিনি ওইভাবে ওষুধ দেন। হ্যাঁ, এবং তিনি যদি ওইভাবে সময় নিয়ে তোমাকে মানে ভালোভাবে অ্যানালাইসিস করে তোমাকে যদি মেডিসিন দেয়, তাহলে ওষুধ খাওয়ার পরের দিনই দেখবা যে তুমি ভালো হয়ে গেছো, না হলে অর্ধেক তুমি ভালো হয়ে যাবে। তো আসলে এই টাইপের কথাবার্তা কিন্তু আমরা সবাই বলি, আমরা প্রায়ই বলি। আমরা বলি না, এই হার্টের প্রবলেম হয়েছে, যাও তুমি কফিল উদ্দিনের কাছে যাও, অনেককে দেখলাম, বা অমুকের কাছে যাও না, ও কষায়। এই টাইপের কথাবার্তা কিন্তু আমরা অনেকেই বলে থাকি। হ্যাঁ, কিন্তু এই কথা আমরা তো বলার কথার কথা আমরা বলে দিই, কিন্তু বেলেডোনা পেশেন্ট যখন এই টাইপের কথা শুনে, তখন তার মধ্যে এক ধরনের স্পৃহা কাজ করে, এক ধরনের আকুতি কাজ করে। তো রোগী এরকম একজনের কথা শুনে আমার কাছে আসলো। তো রোগী বলছে যে ডাক্তার সাহেব, আমার এই সমস্যা, ধরে নেন, আমি সমস্যার নাম বলতেছি না, যে কোনো সমস্যা হোক, এটা আপনাদেরকে বুঝে নিতে হবে, আমরা তো রোগের ট্রিটমেন্ট করব না। বলে ডাক্তার সাহেব, আমার এই সমস্যা, আহ, আহ, মাথার এই জায়গা থেকে এই পর্যন্ত পুরা টনটন করে, সারা মাথা ব্যথা, ব্যথা হতে হতে মানে মাইগ্রেন টাইপের, বমি হয়, এরকম, যাক এরকম অসুখের কথা বললো। বলে টলে বলছে যে ডাক্তার সাহেব, আমার বন্ধুরও এই আমার মতন সমস্যা হয়েছিল, আপনি নাকি তাকে একটা ওষুধ দিয়েছেন যেটা খেয়ে সে একদম ভালো হয়ে গেছে, আমাকে ওই ওষুধটাই দেন। ভালো করে বোঝেন, এই কথাগুলো আপনার চেম্বারে এসেও পেশেন্টরা বলেছে, আপনি হয়তো খেয়াল করেননি। যারা প্র্যাকটিস করেন তারা ভালো করে মনে করে দেখেন, আপনার চেম্বারে কিন্তু একজন এরকম কথা বলে হয়তোবা বলেও গেছে, আপনি ওইদিকে চিন্তাও করেননি।
আমারও এরকম প্রবলেম ছিল, আমারও পাইলসের প্রবলেম, আমার বন্ধুরও ছিল। আমার বন্ধু নাকি আপনার কাছে এক ডোজ খাই পাইলস নাই হয়ে গেছে। হ্যাঁ, আপনি নাকি খুব ভালো ওষুধ দিচ্ছেন, ওষুধ খেয়ে সে ভালো হয়ে গেছে। ডাক্তার সাহেব আমাকে ওই ওষুধটাই দেন। ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা, ডাক্তার সাহেব আমাকে ওই ওষুধ, তাকে যে ওষুধটা দিয়েছেন আমাকে ওই ওষুধটাই দেন। রুগী রুগীর ভাষায় কথা বলবে, কিন্তু ভাবটা এই যে আপনার কাছে আমার বন্ধু বা আমার পরিচিত বা আমার কলিগ বা আমার আত্মীয় সে ওষুধ খেয়ে ভালো হয়েছে, তাকে যে ওষুধটা দিয়েছেন এই ওষুধটা আমারও, আমাকে ওই ওষুধটা দেন। রুগীর হচ্ছে এটা খুব কমনলি স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্ত ভাবে রুগী এসে কথাটা বলে, আমরা পাই, আপনিও পাবেন। এখন বলে দিলাম, এখন দেখবেন যে আপনি আপনার চেম্বারে এই টাইপের কথোপকথন রুগীর মধ্যে থেকে পাবেন। আচ্ছা, খুব ঘেমে গেছি। তো আমার বন্ধুকে যে ওষুধ দিয়েছেন সেটাও আমাকে দেন, এটা কি সম্ভব? আপনি নিজে ভেবে দেখেন, আমরা কি এটা করতে পারি হোমিওপ্যাথরা? এটা কি জেনাস এপিডেমিকাস, যে সবার করোনা হয়েছে সবাইকে আর্সেনিক খাওয়াও বা প্রিভেন্টিভ হিসাবে? এটা তো জেনাস এপিডেমিকাস না। রুগী তার পরিচিত জনের মতন একই প্রবলেম, তাই সে একই ওষুধ চাচ্ছে। রুগীর ভাবনাটা কি এখানে বোঝেন? রুগীর ভিতরে আপনাকে এই কথা শুনলে হবে না, কথার পেছনে তার ভাবনাটা, মনের মধ্যে কি ঘটছে সেটা আপনাকে বুঝতে হবে। কি হচ্ছে আপনারা একটু চিন্তা করেন দেখি, একজন একটু বলেন দেখি এইটুকের মধ্যে কি ভাবনা লুকায় আছে, বলেন একজন, কুইক, সময় নষ্ট করা যাবে না। সুপারস্টিশিয়াস। আমি তো ভাবনা রুব্রিক জানতে চাইনি, আমি জানতে চাইছি তার রুগীর মধ্যে কি ভাবনাটা লুকায় আছে, কেন সে কথাটা বলল। বন্ধু বলেছে যে ওই ডাক্তার কাউসারের কাছে গেছি, এক ডোজ খাইছি, এক ডোজ খাই আমার পাইলস শেষ, ব্লিডিংও বন্ধ, খোলাটাও নাই হয়ে গেছে, চুমড়ে গেছে। এরকম আমরা অনেক কেস পেয়েছি, রাতারাতি ভালো হয়ে যায়। স্যার এটা ক্রেডুলাস নাকি? হ্যাঁ, রুব্রিক্স ঠিক আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি ভাবনাটা কি, কেন সে ওই একই ওষুধটা চাচ্ছে। আপনার রুব্রিক্সেশন না, তার ভাবনাটা কি? ভাবনাটা হচ্ছে যে সে দ্রুত ভালো হতে চায়, এই জন্য তৎক্ষণাৎ দৌড়ায় চলে আসছে। না, সেটা একটু দূরের ভাবনা, কাছের ভাবনা চিন্তা করেন। অন্যের কথা সহজে বিশ্বাস করে। এক্স্যাক্টলি, ধন্যবাদ, খুবই 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 ধন্যবাদ। আমি এই কথাটাই শুনতে যাচ্ছিলাম। সুপারস্টিশিয়াস ঠিক আছে, ক্রেডুলাস তো 100% ঠিক আছে, সে দ্রুত ভালো হতে চায়, আর একটু দূরের দিক দিয়েও ঠিক আছে, কিন্তু সে হলো অন্যের কথা। সে কি দেখেছে তার বন্ধুরা আসলে পাইলস হচ্ছে না কি হয়েছিল, সে বন্ধুর কাছে শুনছে, খুব সহজ। মূল বিষয় হলো এই ব্যক্তি সহজে বিশ্বাস করে, বুঝতে পারছেন? কেউ যদি একটা কিছু বললো, ভালো করে লিখে নেন, কেউ যদি একটা কিছু বললো বা কেউ ফুসলালো, কেউ কোনো একটা আইডিয়া দিল, তুমি এখান থেকে ওখানে যাও, ওখান থেকে এই করো, এরপরে এই করো, তুমি ইন্ডিয়া যাবা, খুব ইজি। তুমি এখান থেকে টিকিটে উঠবা রাজশাহী স্টেশন থেকে, যাই ওখানে যাবা, ওখানে যে আমার দালাল আছে, পাসপোর্ট দিয়ে দিবা, ওখানে যাবা, ওখানে যাবা। পুরা ঘটনা সে খুব সহজে, খুব ভেরিফাইও করে না, কোনো প্রকার কোনো তথ্য অন্যের কাছ থেকে যখন সে পায়, কোনো প্রকার সন্দেহ সে করে না, কোনো প্রকার বিশ্লেষণ করে, মানে বিচার বিশ্লেষণ সে করে না, না করেই সে অন্যের দেওয়া আইডিয়াটা সহজেই গ্রহণ করে নেয়। বুঝতে পারছেন? আমাকে ভাবনাটা বুঝতে হবে, ভাবনাটা বুঝতে আমরা খুব সুন্দর। হ্যাঁ, শাওন আহমেদ বলেন। ডক্টর শাওন আহমেদ বলেন প্লিজ। উনি মনে হয় ভুল করে চেপে ফেলেছেন। তো আমরা প্রায় দেখি আমার চেম্বারে একজন খুব ঘনিষ্ঠ, আমাদের খুব ঘনিষ্ঠ পেশেন্ট আছে। কিছু কিছু পেশেন্ট আপনারাও চেম্বারে পাবেন যারা অনেক বেশি ঢোল পিটাতে পারে। হ্যাঁ, আমাদের মোস্তাক ভাইয়ের একজন বন্ধু আছেন, তো যাক উনি অনেক, মানে ওনার বাড়ির সবাই পেশেন্ট, সবাই খুব ভালো আছে, এখন ওষুধই লাগে না, জাস্ট দেখা করতে আসে, আড্ডা দিতে আসে। তো ইনি আমাদের হচ্ছে খুব মানে ঘনিষ্ঠ,
খুবই ঘনিষ্ঠ এবং উইলির সাথে ধরে ধরে রুগী নিয়ে আসে, এরকম একটা অবস্থা। হ্যাঁ আনিসুর রহমান ভাই বলেন। না আপনারা খালি হাত তুলতেছেন কেন, হাত তুলেন না তো। ধরে নেন ইনি ইনি এইভাবে আমার কিছু পেশেন্ট পাই, মানে আমি পেয়েছি বলেই বলতেছি। ইনি ইন্ডিয়া যাচ্ছিলেন, তো যেতে যেতে যেটা হয় আর কি, সবাই জিজ্ঞাসা করে যে কেন যাচ্ছেন, তো ইনি গেছিলেন একজনের অ্যাটেন্ডেন্স হিসাবে, সাথে করে দিল্লিতে নিয়ে যাবে। তো তার পাশে একজন প্যাসেঞ্জার ছিল। তো এই গল্প ওই গল্প করতে করতে, তিনি খুব গল্প করেন, তো এই গল্প ওই গল্প করতে করতে প্যাসেঞ্জার তার প্রবলেমের কথা বলছে, আমার এই সমস্যা আছে। হ্যাঁ আমি প্রবলেম গুলোর কথা বলতেছি না, আমি বোঝানোর জন্য বলতেছি এই প্রবলেম আছে। আম, আমি এই কারণে ইন্ডিয়াতে যাচ্ছি। তখন বলছে, এই আপনি ইন্ডিয়া যায় কি করছেন, আপনি ইন্ডিয়া যায় কি করবেন, এই তো বাংলাদেশি ট্রিটমেন্ট আছে। আমার একজন পরিচিত ডাক্তার আছে, খুবই ভালো, আমার ফ্যামিলির সবাইকে সবাই তার কাছ থেকে খায়, আমার বন্ধু বান্ধবও তার কাছে খায়, খুব এক্সপিরিয়েন্স। এই আপনার মতন এরকম মেলা কেস সে সলভ করেছে। আপনি যান, ইন্ডিয়া যাচ্ছেন, ঘুরে আসেন, তো অবশ্যই তাকে একবার হলেও দেখাই নেবেন, বাস কাজ শেষ। এই বলা মাত্র মানে বেলেডোনা পেশেন্ট, সে যদি বেলেডোনা হয়, বেলেডোনা পেশেন্ট, আমি আমি পেয়েছি বলেই বলতেছি, বেলেডোনা পেশেন্ট কি করে, সাথে সাথে বলে যে কোন ডাক্তার সাহেবের নাম্বারটা দেন তো, নাম কি অমুক, মোবাইল নাম্বারটা দেন, হ্যাঁ ঠিকানা, সে সাথে সাথে লিখবে। এবং মজার ব্যাপার, এটা একটা মজার ইয়া, সেটা হচ্ছে ধরেন টিকিট, হ্যাঁ এই টিকিটের পেছনে লেখালেখি মানে সে এত দ্রুত মানে বিশ্বাস করে ফেলে, এত দ্রুত সে বায়াসড হয়ে যায়, এত দ্রুত তার মাথার মধ্যে আইডিয়া চলে আসে যে ওর কাছে যেতে হবে, ডাক্তারের কাছে, সে সাথে সাথে ওই টিকিট নিয়ে ওই টিকিটের উল্টা পিছনে লিখে নেবে। হ্যাঁ তো এই পেশেন্ট ওইরকমই, বেলেডোনা পেশেন্ট এরকমই। এবার সে করবে কি, এমনও হতে পারে ট্রেনের মধ্যে থেকে ডাক্তারকে ফোন দিবে, দিয়ে বলবে যে ডাক্তার সাহেব আমি তো এরকম যাচ্ছিলাম, আমার একজন পেশেন্ট, একজন আপনার পেশেন্ট আমাকে আপনার ইয়ে দিল, আপনি নাকি খুব ভালো ডাক্তার, তাকে নাকি ভালো করছেন, আমি একবার একটু আপনাকে দেখাতে চাই, হ্যাঁ আমাকে একবার একটু প্লিজ ওষুধ দেন। সাথে সাথে হয়তো ফোন দিয়ে দিবে। হ্যাঁ এই পেশেন্ট অবশ্য আমি যেটার কথা বলতেছি, ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া যে তার বাড়ি হলো রংপুর ওইদিকে, সে রংপুর থেকে আবার আসছে, এসে দেখাইছিল। কিন্তু আমি ক্যারেক্টার গুলো বোঝানোর জন্য এইগুলো বলতেছি, গল্প তো বলতে হয়, বললে আপনারা ক্যারেক্টারটাকে ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে। তো সে সহজেই মানুষের কথা বিশ্বাস করছে। একজন, আপনি একটু ভেবে দেখেন, একজন এমন পার্সন যে যার সাথে আপনার পরিচয় ট্রেনের মধ্যে, যাকে আপনি চেনেন না, জানেন না, তার সম্পর্কে আগা মাথা কিছুই জানলেন না, সে একবার বললো যে অমুক একটা ডাক্তার আছে, আপনি তার সাথে সাথে কন্ট্যাক্ট করে ফেললেন, আপনি তার সাথে দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলেন, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু বেলেডোনা পেশেন্টের মধ্যে আমরা খুব ভালোভাবে পাই। বেলেডোনা পেশেন্টের কাছে যদি কোনো আইডিয়া আসে যে অমুক ডাক্তার অমুককে দ্রুত ভালো করে দিয়েছে, অমুক ভালো করেছে, হ্যাঁ আমাদের ঝিনাইদহতে পানি পড়া আছে, বাস ধরে কিন্তু ঝিনাইদহতে চলে যাবে, হ্যাঁ ভালো করতে পারে, বা অমুক জায়গায় ভালো কবিরাজ আছে, সে একদম ইয়ে করতে পারে, আব্দুলপুরে ডবল হাজি আছে, একদম কোনো কিছু ছাড়া হাড় জোর ঠিক করে দিবে। শোনা মাত্র যদি শোনে যে অমুকের এই জিনিসটা হয়েছে এবং তার মাথার মধ্যে ওটা ঢুকে গেছে, বাস সে আর কালক্ষেপণ করবে না, ইমিডিয়েটলি ওই আইডিয়াটা নিয়ে নিবে, ওই সবকিছু তথ্য নিয়ে নিবে কি করে আব্দুলপুরে ডবল হাজির কাছে যাওয়া যায়। সে কখনোই আইডিয়া নিয়ে সন্দেহ করে না, কখনোই ভাবে না যে যে আমাকে এই লোকটা বললো সেটা খারাপ কিছু একটা হতে পারে, যে এই আইডিয়া দিল বা তথ্য দিল ওই ব্যক্তিকে সে কখনোই সন্দেহ করে না, সে যে তার সাথে চিটিং করতে পারে সে কখনোই ভাবতে পারে না, তার মাথায় আসে না। অনেকে তো এরকম হয় না, মিথ্যা কথা বলে, মার্কেটিং পলিসি থাকে, এটাও সে মনে করে না, সে ইমিডিয়েটলি ওই ডাক্তারের সাথে যোগাযোগ করবে, কল করবে এবং যাবে, ঠিক
ঠিক আছে? তো তাহলে আমরা এই পুরো আলোচনাটাকে কি বলতে পারি, যে বেলেডোনার পেশেন্ট কোনো প্রুফ চায় না, প্রমাণ চায় না, সে যে রিকমেন্ডেশনটা পেয়েছে সেটা ফুললি কখনো ভেরিফাই করে না, যে এমন মানে কোনো ইনফরমেশন সে ভেরিফাই করবে না, জাস্ট সে ইনফরমেশনটা নিবে এবং সেখানে সে দ্রুত পৌঁছানোর চেষ্টা করবে, সেখানে সে দ্রুত যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? ফুসলাইছে একজন, কালক্ষেপণ করবে না, দ্রুত চলে যাবে। আমাদের রুব্রিক্স হচ্ছে কি, কে বললেন? ক্রেডুলাস। আমাদের রুব্রিক্স হচ্ছে ক্রেডুলাস। আব্দুর রউফ বলেছেন, খুব সুন্দর বলেছেন, ধন্যবাদ আপনাকে। সহজে ফুসলো না আমরা। দেখেন, আপনি এই পুরো ভাবনা থেকে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফার্স্ট নেন, সমস্যা নাই। সুপারস্টিশিয়াস নেন, সমস্যা নাই। এগুলো হলো দূরের জিনিস, দূর সম্পর্কে। আপনাকে আত্মার আত্মীয়টাকে আগে তো খুঁজতে হবে। ওই জায়গার ভাবনার মূল কোন জায়গাতে ফোকাস হচ্ছে সেটাকে আপনাকে দেখতে হবে। এই পুরো ভাবনাটা হলো ক্রেডুলাস, আপনি ক্রেডুলাস নেন। তারপরে আর যদি 100টা নিতে পারেন নেন, ওখানে আপত্তি নাই, কিন্তু মূলটাকে বাদ দেন না, মূলটাকে অবশ্যই নেন, তাহলে আপনি পেশেন্টের কাছে যেতে পারবেন। তো ক্রেডুলাস পেশেন্টকে যখন বলা হয় যে ওখানে একজন ভালো ডাক্তার আছে, সে ওটা সহজে বিশ্বাস করে নেয়, সেটা নিয়ে কোনো প্রকার সন্দেহ করে না। হ্যাঁ, দেখা গেল যে সে অনেক খুঁজতেছে, তার একটা অসুখ আছে, খুঁজে টুজে হ্যান ত্যান বিভিন্ন জায়গায় ফেসবুকের গ্রুপে লিখলো। আমাদের তো এখন এটাও তো আপনারা জানেন মনে হয়, ফেসবুকের গ্রুপগুলো হচ্ছে খুব অ্যাক্টিভ। খালি লিখবেন যে কে ভালো ডাক্তার কে আছে, আমাদের গাজীপুরে ভালো ডাক্তার কে আছে, ডক্টর আনিসুর রহমান, বাস সব ইয়ে হয়ে গেল। এ হয় তো সে এরকম কোন একটা জায়গা থেকে খোঁজ পাইলো যে ইন্ডিয়াতে একটা ভালো ডাক্তার আছে। এবার সে পাসপোর্টটা ভিসা নেয়, সে যত দ্রুত এমার্জেন্সি ফি দিয়ে সে পাসপোর্ট ভিসা করবে, করে এবার ইন্ডিয়াতে দৌড়াবে। কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নিতে যে হয়, আমাদের দেশে অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ইন্ডিয়ায় তো লাগে। কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সে প্রয়োজন বোধ করবে না। ওখানে যে ডাক্তারকে ফোন দিয়ে বলবে, ডাক্তার সাহেব আমি বাংলাদেশ থেকে আসছি, আমাকে চিকিৎসা করেন। এখন ওখানকার ডাক্তার তো এই না যে আপনি বাড়িতে চলে আসছেন, ফোন দিলে আচ্ছা আচ্ছা বসেন একটু খুলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের বাসার ভাইকে যদি বলে যে বাসার ভাইকে ফোন দিতেছে যে রুগী, যে আপনি কোথায় ডাক্তার সাহেব, না আমি এই তো বাড়িতে আসলাম, কাপড় ইয়ে করেছি, এবার ডাক দিল, বাসার ভাই রাগ করেন না তো, এই একটু দেখাই দেন আপনার চেম্বারের সামনে। ডাক্তার আচ্ছা আচ্ছা দাঁড়ান, মানুষকে কেন কষ্ট দিব, বাসার ভাই চলে আসবে। কিন্তু ইন্ডিয়ান ডাক্তার তো আর ওরকম না, ডাকলে না চলে আসলো, তার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তার রুগী থাকেন না থাক, ভাব তো দেখাবে। তো বাংলাদেশ থেকে আসছি, আমার চিকিৎসা করেন, ডাক্তার তো যথারীতি বলবে যে ইন্ডিয়ান, আমার শিডিউল নাই, হ্যাঁ আমি আপনার ট্রিটমেন্ট করতে পারবো না, আমি খুব বিজি, আমি এখন বাইরে যাব, আউট অফ স্টেশন। এবার সে বলে না ডাক্তার সাহেব আমাকে চিকিৎসা করতেই হবে, না 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 আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, আমি পুনেতে যাবো। ধরেন কলকাতার ডাক্তার বললাম পুনেতে যাবো, আমার একটা না ডাক্তার সাহেব আপনি পুনেতে কবে যাবেন, কালকে, আমি পরশুদিন যাবো। আপনি পরশুদিন যাওয়ার আগে 5 মিনিট হলো আমাকে একটু দেখে দেন। না আপনাকে দেখে দিতেই হবে। এটা কি, এই অ্যাটিটিউডটা কি? আমি খুব ব্যস্ত, আমি খুব ব্যস্ত, আমাকে কাশ্মীর আপা ফোন দিয়েছেন যে ভাইয়া আমাকে একটু, আমার একটা পেশেন্ট আছে, আমাকে একটু দেখে দেন, পেশেন্ট আমি বুঝতে পারছি না, এটা ইয়ে করে দেন। আমার আপা আমি খুব ব্যস্ত, কলেজ নিয়ে ব্যস্ত, রুগী নিয়ে আমি সময় দিতে পারছি না। ভাইয়া আপনাকে এটা দেখে দিতেই হবে, আপনি এটা দেন। আপনি দিবেন না কেন? আমি আপনার কাছে কি চাইছি, আপনি তো একটু হেল্প, আপনি একটু ধরে দেন, একটু দেখে দেন। না আপা সময় হচ্ছে না, প্লিজ একটু পরে কয়েকদিন। না 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 আপনাকে আজকে করে দিতে হবে, আপনাকে এখন দিতে হবে, করতেই হবে। এই অ্যাটিটিউডটা কি বলেন? কেন এরকম করছি? না আমাকে করে দিতেই হবে। ভাবেন, একটু মাথায় ইয়ে করেন। দ্রুত সুস্থ হতে চায়। না এবার হলো না, বলেন। না রাজ্জাক ভাই আপনাকে উত্তর দিতেই হবে। এই অ্যাটিটিউডটা কি? সিয়াম তুমি কেন পারছো না, তোমাকে পারতেই হবে। স্যার উনি ভাবছেন যে
ভাবাভাবি নাই, অ্যাটিটিউডটা কি সেটা বলেন। এটা একরকম জেদ করতেছে স্যার। জেদ করতেছে, খুব সুন্দর, কাছের খুব সুন্দর জেদ করতেছে, ঠিক আছে, আরেকটু ডিফাইন করেন। আচ্ছা, এখানে মনে হচ্ছে সে আরো মানে আপনাকে ফোর্স করে বা অধিকার ফোর্স খাটানোর করছে, খুব চেষ্টা করছে। সুন্দর। হ্যাঁ, দিয়ে ফোর্স করে কি হলো বলেন। ফোর্স করে আপনার কাছ থেকে তার কাজটা আদায় করতে চাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আরেকটু যান, হয়ে গেছে, কাছাকাছি চলে গেছে। তার মানে এটা হচ্ছে কি স্যার সহজে আহ, আপন করে নেয় সবাইকে। না 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 না, আপন করার এটা ইয়া হলো না, আপন। সে আবদার এটা করছে। হচ্ছে হ্যাঁ আমাতুল্লাহ, ডক্টর আমাতুল্লাহ বলেন, কি বললেন। বলছে আবদার করছে, আবদার। আবদার, আবদারে তো ইয়ে, আচ্ছা ঠিক আছে, আবদারও নিলাম, কাছাকাছি। রাজা ভাই আপনাকে শুনতে পাচ্ছি না আমি। আচ্ছা আমি বলে দিচ্ছি, এটাই হলো ফাইট করা। আপনার করতেই হবে, করবেন না মানে। আমি এত দূর থেকে আসছি, আমি বাংলাদেশ থেকে আসছি, আপনি দেখবেন না মানে আপনাকে দেখতেই হবে। সে আপনার সাথে ফাইট করবে, সে ডাক্তারের সাথে ফাইট করবে। কেন ফাইট করবে? কারণ সে রেজাল্ট চাই। আপনি দেখেছি তো, আপনার রিভিউ দেখেছি, আপনি এরকম ঠিক করতে পারেন না ডাক্তার সাহেব আপনাকে চিকিৎসা করতে হবে, এটা খুব আর্জেন্ট, আমি ইন্ডিয়া থেকে আসছি, এই বাংলাদেশ থেকে আসছি, খুব এমার্জেন্সি, আপনাকে দেখেই দিতে হবে। আমি জানি আপনি খুব ভালো ডাক্তার, আপনার সময় নাই, আপনি খুব ব্যস্ত থাকেন, অনেক সেমিনার করেন, তারপরে অবশ্যই আপনাকে দেখে দিতে হবে। এবার যদি ডাক্তার বলে না আমি আপনাকে দেখতে পারবো না, আমি আপনাকে দেখে দিতে পারবো না, হচ্ছে না। বেশিরভাগ বেলেডোনার পেশেন্টের হ্যাবিট হচ্ছে সে যেভাবেই হোক আপনার সাথে সাক্ষাৎ করে, আপনার বিমানবন্দরের সামনে যে দাঁড়ায় থেকে ইয়ে করে, ডাক্তার সাহেব একটু বলেন, আপনি নাহলে একটা ওষুধের কথা বলে দেন, যেখানে ইয়ে পাবে সেখানে আপনাকে কল করবে, কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট আপনার বাড়িতে হাজির হবে। ভিরেট্রামও করে, মানে ফাইট ডিজার করে, ইয়া কি বলে, ফাইট 1-2 মধ্যে ভিরেট্রামের একটা ইয়ে ছিল, ওটা কই গেল। আচ্ছা যাক, আমি ভিরেট্রাম পরে আসবো নি। আপনাকে এটা করে দিতেই হবে, আপনাকে দেখে দিতেই হবে, আপনি বললে হবে না আমি ছাড়বো না, আমি এত দূর থেকে আসছি, আপনি করে দেবেন না, আমারটা খুব এমার্জেন্সি, ঠিক আছে। ফাইট 1-2 মানে আপনি তার সাথে দেখা করতে চাচ্ছেন না, সাক্ষাৎ করতে চাচ্ছেন, সে সাক্ষাৎ করেই ছাড়বে। একটা মিনিট হলো আপনার সাথে আমি দেখা করবো, কথা বলবো, এটাই হলো তার জেদ, এটাই তার ইয়া। হ্যাঁ, রুগী বলে যে ডাক্তার সাহেব প্লিজ আমাকে প্রথম দেখে দিবেন প্লিজ, নাতে কিন্তু ঝগড়া হয়ে যাবে, আমি অতক্ষণ যে বসে থাকতে পারবো না। আপনাকে ফোন দিয়ে বলে না অনেকেই, বলে না এরকম? আমাকে তো বলে, আপনাদেরকে বলে কিনা জানি না। তাড়াতাড়ি বলে বলে তাড়াতাড়ি যত সম্ভব দেখে দেবেন, আমি কিন্তু যে বসে থাকতে পারবো না, এটা কিন্তু ইমপেশেন্ট, ওই দিকে গেলে হবে না, ইমপেশেন্ট ভাব আছে, কিন্তু আপনার কাছের দিকে আসতে হবে। সে হয়তো বলবে যে না ঠিক আছে আপনার ভিড় থাকতে হবে, আপনি আমাকে 1 ঘন্টা, আমি আপনার জন্য 1 ঘন্টা সময়, আপনি 1 ঘন্টার মধ্যে আমাকে দেখে দেবেন। আপনি যদি না আজকে তো সম্ভবই হবে না, আগামী কালের শিডিউল আমার বুক, আপনি পরশুদিন আসেন, না ডাক্তার সাহেব মোটেও হবে না, আমাকে আজই দেখে দিতে হবে, আজকে প্লিজ একটু হলে দেখে দেন, না হলে আপনি যখন চেম্বার থেকে বাড়াবেন বা আপনি চেম্বার সে দেখা যাচ্ছে চেম্বারে আপনি আসার আগেই রাস্তা মতো দাঁড়ায়, প্লিজ একটু দেখে দেন না, আজকে না হোক কালকে অ্যাটলিস্ট দেখে দেন প্লিজ ডাক্তার সাহেব প্লিজ। ফাইট করতেছে, ফাইটের মধ্যেও কিন্তু সে প্লিজ প্লিজ বলতেছে, এটা অদ্ভুত এক ধরনের, তার মনের মধ্যে ফাইট করার ইয়েটা, টেন্ডেন্সিটা থাকে। অসুখের ক্ষেত্রেও তাই দেখে, তাই থাকে, আমরা আলোচনায় আসছি। তো এই যে তার এই ধরনের আচরণ, এই ধরনের কথাবার্তা আপনি যখন শুনবেন, তখন আপনার কাছে মনে হবে যে এটা কি বাচ্চা ছেলে নাকি, চাইল্ডিশ আচরণ। ডাক্তার সাহেব না দেখে দিলে এবার আমি মরেই যাবো, ডাক্তার সাহেব আমি মরেই যাবো, আমি মরে যাবো, আপনি আমাকে দেখে দেন ডাক্তার সাহেব, আমি মরে যাবো, এমন ভাবে বলবে। হ্যাঁ, আপনি নিজেই ইয়ে হয়ে যাবেন। তো আমরা অনেক বেলেডোনা পেশেন্টদের মানে মধ্যে এরকম চাইল্ডিশ অ্যাটিটিউড দেখতে পাই, বাচ্চা সুলভ আচরণ করতে থাকে, ছোট বাচ্চার মতো আচরণ করতে থাকে। হ্যাঁ, এই কারণে
অনেক কথা, ইভেন দেন এলেন, তারপরে আরো দুই একজন, নাম মনে পড়ছে না, ওনারা কিন্তু বলে গেছে যে বেলেডোনা পেশেন্ট ইজ এ চাইল্ডিশ, চাইল্ড পেশেন্টকে চাইল্ড, বেলেডোনা পেশেন্টকে বলা যায় চাইল্ড। সে শুধু বাচ্চার কথা, বাচ্চার মতন কথাও বলবে না আপনার সামনে, আপনার চেম্বারে এসে শুধু বাচ্চার মতন যে কথা বলবে সেটাও না, আচরণও করবে বাচ্চার মতো, এদের অ্যাটিটিউডও হয় বাচ্চাদের মতো। সে কেন বাচ্চাদের মতো আচরণ করে? কারণ রিলিফ পাওয়ার জন্য সে ডাক্তারের সাথে কথা বলে এই চাইল্ডের মতন করে। আপনি দেখেন, আমরা অনেক পেশেন্টের মধ্যে পাই, এদের সাথে যখন অ্যাটেন্ডেন্স আসে তখন এরা বলে যে আমার অমুক হাজবেন্ড ওয়াইফ বা আমার ছেলে বা বড় ছেলে দেখা যাচ্ছে যে 30-35 বছর বয়স, বা আমার মা বা আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়ে তখন পুরো বাচ্চা হয়ে যায়, বাচ্চার মতন আচরণ করে। এই রুগীরা এসে কথাগুলো বলে, তখন এদের ক্ষেত্রটা আপনারা বেলেডোনা ভাববেন। যখন অসুস্থ হয়ে পড়ে তখন বাচ্চার মতন আচরণ করে, এই অ্যাসপেক্টটা আপনারা বেলেডোনার কথা চিন্তা করবেন। এবার ধরেন যে এক ওয়াইফ আসছে, এসে এরকম কথা বললো, তখন আপনি জানতে চাইবেন কি করে। তো দেখা যাচ্ছে যে তার স্পাউস, স্পাউস মানে হাজবেন্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজবেন্ড, দেখা যাচ্ছে যে হাজবেন্ড অসুস্থ, বিছানায় পড়ে আছে, ওয়াইফ হয়তো জবে যায় বা বাইরে কোথাও যায়, তার প্রফেশনে যায়। আমরা এই কই যাও, কই যাও শোনা, কই যাও, এদিকে আসো, প্লিজ প্লিজ আসো আসো, আমার পাশে একটু বসো, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, আজকে অফিসে যেও না, ছুটি নাও প্লিজ, প্লিজ লক্ষ্মী সোনা, ছুটি নাও, তোমায় আমার না খুব ভালো লাগে। একদম বাচ্চাদের মতন করে কথা বলবে, তোতা পাখির মতন, ছোট বাচ্চা। ওই যে আমরা গ্রামীণ ফোনের তোতা পাখির অ্যাডভার্টাইজটা দেখেছি না, জানো, এই স্টাইলে কথা বলবে, জানো আজকে না আমাদের তোতা পাখিটা এইটা বলেছে, এইভাবে কথা বলবে। আমি ওইভাবে আপনাদেরকে অভিনয় করে দেখাতে পারছি না। তোমার না আমার খুব ভালো লাগে, আজকে প্লিজ যান, বাইরে যেও না, আজকে ছুটি নাও, আজকে কাজে যেও না। এবার যদি বউ বলে যে না আমি তো নিতে পারবো না, আমাকে কাজে যেতেই হবে, বস খুব কড়া, হ্যাঁ, তাহলে তুমি বসকে আমার কথা বলো, হ্যাঁ, আজকে সিএল নিয়ে নাও, প্লিজ আমার পাশে এসে বসো না, বলে হাতটা ধরেন, চেপে ধরবে। তো বেলেডোনা পেশেন্ট অসুস্থ অবস্থায় এরকম আচরণ করে। আগেই তো বলেছি ব্রেনের তো কাম খাম হয়ে গেছে, এরকম আচরণ আমরা পাই। এই আচরণগুলো কিন্তু ক্রেডুলাস, এই আচরণগুলো কিন্তু নাইভ, এই আচরণগুলো মূলত নাইভ, আচরণগুলো হচ্ছে মূলত নাইভ, একদম সাধারণ, আপনার কাছে একদম ন্যাচারাল মনে হবে, একদম পিওর মনে হবে। কিরকম নাইভটা, কিরকম নাইভটা কি? নাইভ তো আমরা জানি তাই না, NAIV, নাইভ, নেইভ, আপনারা যেটা উচ্চারণ করেন, হ্যাঁ। নেভ ব্যক্তি কি করে? নেভ আমরা কাকে বলি, বা নাইভ আমরা কাকে বলি? নাইভ উচ্চারণ করে, এটাই বেটার। নাইভ আমরা সাদা সিধা, সাদা সিধা। সাদা সিধা, সাদা সিধা, ঠিক আছে, সাদা সিধা। সাদা সিধা কি? কারা সাদা সিধা? অতি সহজে যেটা বিশ্বাস করে আর কি, না, তার এই বিষয়টা। ক্রেডুলাস হয়ে গেল। অতি সহজে যে বিশ্বাস করে সে ক্রেডুলাস। আমরা তো পার্থক্য শিখতে হবে। সরল যার অন্তরে সরলতা আছে। সরলতা আছে, সরলতা, কাছাকাছি নিলাম। মানে আর? ঘোর ব্যাস নাই, ঘোর ব্যাস নাই আর কি মনে হয়। হ্যাঁ, বুঝলাম না। ব্যাস নাই আর কি মনে হয় এই যে জিনিসগুলো যেটা। খুব কাছাকাছি তো, আদিবাসীরা স্যার, নম্র এবং ভদ্র, খুব ভদ্র। আদিবাসীরা স্যার, আদিবাসী, হ্যাঁ, খুব সুন্দর। আদিবাসী কে বললেন? খুব সুন্দর, জহুরুল স্যার। জহুরুল, হ্যাঁ, ধন্যবাদ। শোনেন, সহজে বিশ্বাস করে ক্রেডুলাস, ঠিক আছে, ক্রেডুলাস, নেভ, ফেবুলাস, এগুলাতে বেলেডোনা আসবে। আপনি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গাকে ইয়ে করবেন, বেলেডোনার আঙ্গিকে ওগুলা ঠিক আছে, কিন্তু যখন মেডিসিন, আরো তো মেডিসিন আছে, ওইদিকে যখন চিন্তা করবেন তখন
টু দা পয়েন্ট আপনাকে রুব্রিক্স গুলো নিতে হবে। আপনারা যদি রুব্রিক্স দিয়ে প্রেসক্রিপশন করতে পারেন তাহলে টু দা পয়েন্ট রুব্রিক্স নিতে হবে, মনে হলেই নিয়ে নিলাম সেটা না। সহজে বিশ্বাস করে ফেলতেছে নেব না, নাইভ না, সহজে বিশ্বাস করতে ক্রেডুলাস, এগুলো ভুল করা যাবে না, ঠিক আছে? অ্যাটলিস্ট আমার স্টুডেন্টরা ভুল করবেন না। নাইভ ব্যক্তিদেরকে আমরা সব সময় পাবো এদের মধ্যে নলেজের ঘাটতি থাকে, এক্সপিরিয়েন্সের অভাব থাকে। আমি কি বুঝাতে পারলাম? এদের মধ্যে নাইভ তাদেরকেই বলবো যাদের মধ্যে নলেজের ঘাটতি থাকে, এক্সপিরিয়েন্স থাকে না, এক্সপিরিয়েন্স ল্যাক অফ এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্সের অভাব থাকে, অভিজ্ঞতার অভাব থাকে। যে বিষয়ে যে মানে ধরেন আমি আপনাদের ক্লাস নিচ্ছি, ক্লাস নিতে গেলে আমার যে পর্যাপ্ত নলেজ জ্ঞান থাকতে হবে সেই জ্ঞানটা আমার নাই। ক্লাস হাউ টু মানে ট্যাকেল এ ক্লাস, কন্ডাক্ট এ ক্লাস, কিভাবে আমার ধরেন আমি ক্লাস নিতেও পারি, হ্যাঁ, কিন্তু এই যে আমার কিভাবে করতে হবে, এই যে আমি গলায় লাগিয়ে রেখেছি হেড মাইক্রোফোন, এটা কোথায় লাগাতে হবে, ক্যামেরা কোথায় লাগাতে হবে, এই বিষয়ে আমার নলেজ নাই, এক্সপিরিয়েন্স, তাহলে আমি এই ক্ষেত্রটাতে নাই, ঠিক আছে? তো একজন বেলেডোনা তার সমস্যার জন্য কোনো কিছু পদক্ষেপ নিবে বা গ্রহণ করবে কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই, সেটা তার জন্য সঠিক না বেঠিক নাকি ক্ষতিকর সেটা সে বিবেচনা করবে না, ঠিক আছে? এই সেন্সটা হচ্ছে নাই। কিরকম? যে আমার বন্ধু বান্ধব পরিবারের লোকজন আমাকে এই সমস্যার জন্য এই ওষুধ খেতে বলেছে বা হার্বাল ট্রিটমেন্ট করতে বলেছে। ধরেন যে পেটে আলসার হয়েছে বা একটা কিছু হয়েছে, তাহলে ওই যে আয়ুর্বেদিক হামদাদের আমরা কি খাই জানো, ভুলে গেলাম নামটা, পেটের সমস্যা হলে খাই যে, কার্মিনা তো রুচির জন্য খায়, আর একটা পেটের সমস্যা হলে কি খায়, নাম বলেন তো? সিনকারা, ওই সিনকারা টাইপের, হ্যাঁ সিনকারা। তা আমার সব বন্ধু বান্ধবরা বলছে তুমি সিনকারা খাও, তা আমি তাদের কথা মতো হ্যাঁ খাই, কিন্তু এইগুলাতে আমার কোনো রিলিফ হচ্ছে না, আমার কোনো উপকার হচ্ছে না। তো এরকম পেশেন্ট আপনি পেলে বলবেন যে আপনি খেয়ে ফেললেন, বন্ধু বললো, পরিবারের কথা বললে, পরিবারের আত্মীয় স্বজন বললো, এরা তো নন মেডিকেল পার্সন, মানে এরা তো ডক্টর না, প্রফেশনাল না, তা আপনি এদের কথা ভালো মন্দ বিচার না করেই আপনি ওষুধ গুলা খাওয়া শুরু করলেন। তখন রোগী বলবে যে ডাক্তার সাহেব আমি আসলে আমার ফ্যামিলি মেম্বার এবং বন্ধুদের খুব বিশ্বাস করি, আমি জানি যে এরা আমাদের মানে আমাকে এমন কোনো উপদেশ দিবে না যেগুলোতে আমার ক্ষতি হবে। এখন দেখেন খুব কাছাকাছি, কিন্তু ক্রেডুলাসের কাছাকাছি মনে হচ্ছে, তাই না? তো এবার আপনি প্রশ্ন করেন যে ওই যে আপনি এই কার্মিনা বা সিনকারা যেটা খাইলেন, হ্যাঁ, এটা তো আপনার উচিত ছিল কোন একজন এক্সপার্ট হাকিম বা ডাক্তারের পরামর্শ নেওয়া। না, তা ঠিক আছে, তো আমি এরকমই ডাক্তার সাহেব, আমার সবকিছু এমনি বিশ্বাস হয়ে যায়। তো তখন তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেউ কিছু অফার করলে, উপদেশ দিলে নিয়ে নিচ্ছেন কেন? হ্যাঁ ডাক্তার সাহেব আমার তো উপকার হবেই, আমার তো সমস্যা আছে, তারা বলেছে, তার মানে অবশ্যই উপকার হবে, আমাকে এটা পালন করতেই হবে। তো এই জায়গাগুলো হচ্ছে এইরকম অ্যাটিটিউড নেভের মূল বিষয়টা আমি আপনাকে বলি। এই যে আমরা যখন ড্রাইভিং করতে যাই, হ্যাঁ ড্রাইভিং করতে যাই তখন ড্রাইভিং সিটে আমি বসলাম, পাশে আমার ওস্তাদ বসলো, মানে যে ড্রাইভিং শেখাবে। তো আমি তো জানি না যে আসলে বামে ডানে, তো আমার ওস্তাদ কি করতেছে, আমাকে গাইডেন্স দিচ্ছে, তাই না? তো এটাই কি বলে, এটাকে বলে নবিশ, আমরা বলি শিক্ষা নবিশ, না ওই ইংরেজিতে বলে নবিশ, নার্ভাস পারসন। নেই হচ্ছে তার মধ্যে একদম প্রাকৃতিক, তার কোনো জিনিস কোনো কিছু মানে চেঞ্জ হয়নি, একদম একদম মানে ওই রকমই আছে ইন্টেলিজেন্সি। হ্যাঁ ইন্টেলিজেন্সি দেখা যাচ্ছে ওইভাবে সে ইয়ে করতেছে না, তার ওই সম্পর্কে আসলে জ্ঞানই নাই। হ্যাঁ এরকম মানে ক্ষেত্রে আমরা নাইফটাকে নেব। হ্যাঁ আমি উদাহরণ দিয়ে বিষয়গুলোকে আবার ক্লিয়ার করব, আমি একটু আগাই। বেলেডোনা আরেকটা আছে, সেটা হচ্ছে নাইফ বাট ইন্টেলিজেন্ট, এটা আমি পরে বলতেছি, আমি আমি কেস বলার সময় বলি, তাহলে ওইটা বুঝতে সুবিধা হবে। এরপরের যে বিষয়টা নিয়ে আমি একটু আলোকপাত করব, থাইট 1-2B তো আমরা বুঝে গেলাম। বেলেডোনার পেশেন্টরা খুব লাইট মাইন্ডেড হয়,
আমরা লাইট ডিজায়ার ফর দেখেছি, তাই না? লাইট মাইন্ডেড হয়। আমরা লাইট ডিজায়ার ফর দিয়েই কিন্তু বেশিরভাগ কেসগুলোতে ঢুকি। সেটা নিয়ে আমি লাইট ডিজায়ার ফর নিয়ে তো আলোচনা করবই, কেসও দিব। আপনারা কেস সলিউশন অবশ্যই করার চেষ্টা করবেন, কোন জায়গা থেকে আপনার মনে হচ্ছে যে এই রুব্রিক্সটা আসছে সেটা দেখবেন। তো আমরা বেশিরভাগ বেলেডোনা পেশেন্টকে আমরা পাবো হচ্ছে লাইট মাইন্ডেড। হ্যাঁ, এরা খুব হালকা ফুলকা চিন্তা চেতনার অধিকারী হয়। হ্যাঁ, তাদের কোনো কিছু নিয়ে ওরকম রিয়াকশন থাকে না, কোনো সিরিয়াসনেস থাকে না। ভয়ের কারণে যে সেন্সিটিভিটি একটু দেখাবে, ভয় পেলে কিন্তু সেন্সিটিভিটি হয়ে যায়। যেমন স্টামোনিয়াম, ভয় পেলে একদম মানে আপনার চেম্বারে এসে সেই লেভেলের ইয়ে দেখাবে, মানে রিয়াকশনটা দেখাবে। কিন্তু এদের সেন্সিটিভিটি দেখাবে, কিন্তু ওই সেন্সিটিভিটিটা খুব অল্প সময় থাকবে। সেন্সিটিভিটিও তো একটা ভারী জিনিস, তাই না? আমি ভয় পেয়ে মানুষকে দেখাচ্ছি, ও এটাও তো একটা ওয়েটি জিনিস। কিন্তু বেলেডোনা আমরা কি বলতেছি, সে লাইট থাকতে পছন্দ করছে, সেন্সিটিভিটি খুব অল্প সময়ের জন্য তার মধ্যে থাকে, খুব টেম্পোরারি থাকে। তো বেশিরভাগ বেলেডোনার ক্ষেত্রে আমরা পাই এই দুটার মিক্স আপ, মানে লাইট মাইন্ডেডও থাকে, আবার দেখা যাচ্ছে ভয়ে সেন্সিটিভ হয়ে গেল, অ্যানিমেটেড হয়ে গেল। হ্যাঁ, হয়ে ওটা একটা সময় পর্যন্ত ধরে রাখছে, আবার ধীরে ধীরে আবার লাইট মাইন্ডেড হয়ে যাচ্ছে। তো এইটা নিয়ে আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে। হ্যাঁ, নাদান রুব্রিক্সটা হলো সেন্সিটিভ অল্টারনেটিং উইথ ইনডিফারেন্স। রুব্রিক্সের মূল রুব্রিক্সটা হলো কেন্টের দেওয়া এইভাবে, ইনডিফারেন্স অল্টারনেটিং উইথ সেন্সিটিভ। এটা আবার আমাদের সিনথেসিস রেপার্টরিতে আছে, সেন্সিটিভ অল্টারনেটিং উইথ ইনডিফারেন্স, একই আর কি, আগে পিছে করে ইয়া করা আছে। তো এটা একটু বোঝা দরকার। সেন্সিটিভ মানে তো বুঝেন, ইনডিফারেন্স মানেও তো আমি বুঝেছি, যেটা তাকে ডিফার করে না। এটাকে আমরা এই রুব্রিক্সটাকে বুঝি। তো বেলেডোনার যখন প্রবলেম শুরু হয়, তখন তার নেচার হলো, তার মধ্যে চিন্তা আসে যে এটা আবার কি হলো, এটা আবার কি টাইপের সমস্যা। বেশিরভাগ বেলেডোনার মধ্যে এই জিনিস পাবে, এটা গলায় এরকম হচ্ছে, এটা কি কারণে হচ্ছে, আমি তো ঠান্ডা ঠান্ডা খাইনি, আমি তো কি, এটা কাশি না ব্রঙ্কাইটিস না ফ্যারিঞ্জাইটিস, কি ব্যথা ব্যথা হচ্ছে, এইরকম একটা চিন্তা তার মধ্যে আসে। এরপরে তার মধ্যে কাজ করে যে এরকম হচ্ছে, এর জন্য কি আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যাব নাকি যাব না, নাকি একটু ওয়েট করে দেখবো, না ডাক্তারের কাছে যাবো না, একটু ওয়েট করে দেখি, এটা তো তেমন কিছু মনে হচ্ছে না, এই 1 ঘন্টা 2 ঘন্টা পর একটু ফুসফুস করে একটু ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে, না তেমন কিছু না, এটা অত বড় সমস্যা না, খুব ছোট সমস্যা। এবার সে ডাক্তারের কাছে কিন্তু গেল না, না যে একটু ওয়েট করে দেখলো। এবং মাঝে মধ্যে দেখা যায়, মানে অনেক পেশেন্টের মধ্যে আপনি দেখতে পাবেন যে সে খেয়ালও করে না। হ্যাঁ, সে খেয়ালও করে না যে এখানে একটা প্রবলেম। ওই যে আমরা প্রথম দিন যে পেশেন্টের কথা বললাম, যে এখানে দাগ, তার তো অনেকদিন থেকেই হয়ে আছে, সে খেয়ালই করেনি। এবার পরিবারের সদস্য, বন্ধু বান্ধব বা পরিচিত কেউ এসে যখন তাকে তার দৃষ্টিতে নিয়ে আসে, তার মধ্যে আইডিয়াটা ঢুকায় দেয় যে এটাও তো একটা সমস্যা, তোমার এই যে খুসখুস ফুসফুস করছে, গলায় যে কথা বলতে বলতে কাশো, এটা কিন্তু দীর্ঘ সময় 3 মাস 4 মাস 5 মাস পার হয়ে গেলে এটা কিন্তু টিবির লক্ষণ। হ্যাঁ, টিবিও হতে পারে, টিবির লক্ষণগুলো কিন্তু এরকম। তখন এই বেলেডোনা পেশেন্ট বুঝতে পারে যে এই তো আমার সমস্যা শুরু হয়ে গেছে। কিন্তু তার আগ পর্যন্ত সে কিন্তু এই সিরিয়াস মানে নেস তার মধ্যে ছিল না, এই সিমটম গুলা নিয়ে সে অত বেশি ভুরুক্ষেপ করেনি। হয়তোবা প্রবলেমটা সিরিয়াসও ছিল, তারপরেও তার কাছে মনে হয়েছে একটা ছোট প্রবলেম। তার এই অসুস্থতা বা এই ইলনেসকে সে কিছু মনেই করেনি। তাহলে আমরা বলতে পারি বেলেডোনার ম্যাক্সিমাম টেন্ডেন্সি হলো এদের প্রবলেম গুলোকে ইগনোর করা। ভালো করে এটা নোট করে নেন, বেলেডোনার টেন্ডেন্সি হচ্ছে প্রবলেম গুলোকে ইগনোর করা, ওয়েট করা এবং সেটাকে বাড়তে দেওয়া। প্রথমে সে চিন্তা করে না,
এই জন্য সে ডাক্তারের কাছে যাওয়া অ্যাভয়েড করে, ওষুধ খাওয়াও অ্যাভয়েড করে, ওষুধও খায় না, বা একবার যদি খায় একটা প্যারাসিটামল ও ভুলে গেছে, বা ধরেন যে এই একবার যদি একটা অ্যান্টিবায়োটিক খায় কথার কথা ও ভুলে গেছে। ডাক্তারের কাছে যেতে তার ভালো লাগে না, রুগী এসে এই টাইপের কথাবার্তা বলে, রুগী এসেই বলে যে আমার ডাক্তারের কাছে ভালো লাগে না। অনেক পেশেন্টকে পাবেন আপনার চেম্বারে এসেও বলে, অনেক ওষুধেও আছে ইয়া ডাক্তারের কাছে যেতে পারে না, তার মধ্যে বেলেডোনো একটা। এরপর দীর্ঘদিন ধরে ভোগার পরে যখন সে আপনার কাছে আসলো, আপনি তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার তো এতদিন ধরে 7 মাস ধরে এই সমস্যায় ভুগছে, আপনি কেন ডাক্তারের কাছে আসলেন না, কেন চিকিৎসা করালেন না? এই কোশ্চেন গুলো করবেন যারা অনেক লেটে আসে। আমরা কি করি, রোগী যখন আসে আমরা প্রথম কি জিজ্ঞাসা করি, যে আজকে কি কি কষ্ট নিয়ে আসছেন, কেন আমার কাছে আসতে হলো, আপনার সমস্যাগুলো কি কি খুলে বলুন, তারপরে কি মনে করে আসলেন, এই বিভিন্ন ধরনের, এগুলাকে বলে ওপেনিং কোশ্চেন। আমরা এই ওপেন আপ কোশ্চেন গুলা করি, যে কোশ্চেন গুলার ওপেন ইন্ডেড কোশ্চেন থাকে, যেটা অ্যান্সার হ্যাঁ না দে করা যায় না, অনেক বিস্তারিত বলতে হয়, এই টাইপের কোশ্চেন ছুড়ে দেন পেশেন্টকে। এবার পেশেন্ট বলবে যে আমার এই অসুখ হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে। তখন আপনি বলেন এই অসুখটা কতদিন আগে হয়েছে, প্রথম কতদিন দেখতে পেলেন? এবার পেশেন্ট বলবে যে এটা আমার 5 মাস 6 মাস। তো এই 6 মাস ধরে আপনি কি করলেন? তখন পেশেন্ট বলবে যে ডাক্তার সাহেব আমার ওষুধ খেতে ভালো লাগে না, আমি এই কারণে কিছু করিনি। এরপরে হয়তো বলতে বলতে পারে যে আমার কাছে ডাক্তারের কাছেও যেতে ভালো লাগে না। তাহলে এই টাইপের পেশেন্টরা দুই ধরনের কথা বলে, এক হলো আমার ওষুধ খেতে ভালো লাগে না, আবার হয়তো বলতে পারে যে আমার ডাক্তারের কাছেও যেতে ভালো লাগে না। এরপরে এই টাইপের পেশেন্ট গুলা যেটা বলে যে আমি আসলে কোনো কিছু হলে অপেক্ষা করে দেখি, আমার অপেক্ষা করতে ভালো লাগে, দেখি না কি হয়, গ্যাম্বলিং, দেখি না কি হয়, আমি খুব সহজে একান্ত বিপদে না পড়লে আমি ডাক্তারের কাছে যাই না, এই কথাগুলো বলে। এগুলো সব রোগীর ভাষ্য। আবার বলে আমি মেডিসিন একদমই আমার পছন্দ না, আমার ওষুধ খেতে ভালো লাগে না, আই হেট মেডিসিন। এইভাবে পেশেন্ট তার নিজস্ব আইডিয়া তার ব্রেনের মধ্যে ডেভেলপ হয়। আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে যে এরা কেন ডাক্তারের কাছে যেতে এদের ভালো লাগে না। আপনার দায়িত্ব এটা বোঝার, কেন তার ডাক্তারের কাছে ভালো লাগে। ডাক্তার কি আপনার ডাইনোসর, গেলে খেয়ে নেবে, মনস্টার, ভূত, পেতনি, নাকি কষাই, গেলে খচাং খচাং করে দেবে? ডাক্তারের কাছে কেন যেতেন এটা আপনাকে উত্তর বুঝতে হবে। পরের বিষয়টা হলো আমার ওষুধ খেতে ভালো লাগে না। আপনি কেন ওষুধ খেতে ভালো লাগে না, ওষুধের কি দোষ? এই প্রশ্নগুলা করবেন। রোগী হয়তো বলবে যে ওষুধ খুব ক্ষতিকর ডাক্তার সাহেব, অনেক সমস্যা তৈরি করে, এগুলো অনেক সাইড ইফেক্ট। ফেয়ার বিট্রের মধ্যেও কিন্তু বেলেডোনা আছে, ফেয়ার বিট্রের মডার্ন রেপার্টরি গুলোতে দেখবেন বেলেডোনা আছে। এগুলো খুব সাইড ইফেক্ট। এক এক ব্যক্তি এক এক ধরনের কথা বলবে, এক একজনের মাইন্ডে এক এক ধরনের ইমেজ তৈরি করে ফেলে বেলেডোনা পেশেন্ট, এই ডাক্তারকে নিয়ে, ওষুধকে নিয়ে, তার অসুস্থতা নিয়ে, তার এই যে সিমটম গুলা নিয়ে, তার সিকনেস নিয়ে। আবার অনেকেই মনে করে যে না ডাক্তারের কাছে যাওয়া, এই টাকা পয়সা নষ্ট করা যাবে না, অনেক কস্টলি, হোমিও হয়েছে তো কি হয়েছে, গেলে 1200 টাকা নেই, খুব কস্টলি। প্রত্যেক পার্সনেরই দেখবেন আলাদা আলাদা আইডিয়া মাথার মধ্যে থাকে। আমাদের কাজ হলো এই আইডিয়া গুলাকে ডিকোড করা। আইডিয়া মানে কি, এগুলা একটা করে সিগন্যাল আপনাকে দিচ্ছে, এই সিগন্যাল গুলাকে আপনাকে ডিকোড করতে হবে, এটাই আপনার দায়িত্ব। তো বেলেডোনা পেশেন্ট কি উত্তর দিবে যখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন আপনি কেন আগে আসলেন না? কি টাইপের উত্তর দিবে? বলবে যে ডাক্তার সাহেব আমি 8-10 জনের মতন না, যে আমার একটু কিছু হলো আর দিলাম দৌড়, আমার 10 জনের মতন না, আমার কিছু হলো, হাঁচি হলো আর আমি সাথে সাথে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করলাম, আমি এরকম না। ছোটখাটো সমস্যা নিয়ে ডাক্তার সাহেব আমি কোনো ট্রিটমেন্ট নিতে পছন্দ করি, আমি কোনো ডাক্তারের কাছে পছন্দ করি না। এখন আমার যে কোনো সমস্যাই হোক না কেন, আমি আগে নিজে চেষ্টা করি, আমি কিছু অ্যাপ্লাই করি। আমার কাশি হলো তাহলে আমি আগে চা খাবো, আমি একটু তুলসী রস মধু দিয়ে খাবো, আমি কিছু আমার নিজস্ব পন্থা আছে, টোটকা আছে, আমি ওগুলা দিয়ে ওভারকাম করার চেষ্টা করি। দেখেন প্লাটিনার মতন মনে হচ্ছে, ওভারকাম করার চেষ্টা করি। তারপর যখন সে কাজগুলো, ওগুলা দিয়ে কাজ হলো না, আমি দেখতেছি যে আমার দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে,
তখন আমার কাছে মনে হয় এবার তো আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। প্রথমে সে নিজে নিজে সব ট্রাই করতেছে, এবার যখন না আমি তো হচ্ছে না, আমার কাজ কামি তো করতে পারতেছি না, ব্যথায় এত ব্যথা আমার কি করে হবে, আমি করতে পারতেছি না, তখন আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। তাহলে এই পেশেন্টের আমরা মনের মধ্যে দুইটা অবস্থা পেলাম, দুটা অবস্থা। প্রথমটা কি, যখন ব্যথা যন্ত্রণা হ্যান ত্যান হলে ঠিক হয়ে যাবে, দেখি কি হয়, একটু ব্যায়াম ট্যাম করলো, একটু খাইলো, তুলসী পাতা মধু খাইলো, বাস গলার ঠিক হয়ে গেল। তাহলে প্রথম অবস্থা হলো ইনডিফারেন্স। প্রথম অবস্থা হলো ইনডিফারেন্স। আমাদের রুব্রিক্সটা কি বললাম, সেনসিটিভ অল্টারনেটিং উইথ ইনডিফারেন্স। অর্থাৎ হলো এক সময়ে সে ইনডিফারেন্স থাকবে, এর কিছুক্ষণ পরে সে ইনডিফারেন্স স্টেটটা চলে যাবে, চলে যায় কি হবে, সে সেনসিটিভ হয়ে যাবে। বুঝতে পারছেন? প্রথমে ইনডিফারেন্স থাকবে অসুস্থতার উপরে, এরপরে সেটা রিপ্লেস হয়ে ইনডিফারেন্সে চলে যাবে। তো প্রথমে বেলেডোনা চিন্তা করে যে এই সমস্যার জন্য কিছুই করতে হবে না, এটাকে জাস্ট এইভাবে ছেড়ে দাও, যা হওয়ার হবে। তো ওই একটা পেশেন্ট আসছে, পেশেন্ট না ধরেন আমি বেলেডোনা, আমার ধরেন যে মাজা ব্যথা করতেছে, ঘাড় ব্যথা করতেছে, তো বেশ ব্যথা, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আমি ভেবে ফেললাম যে না, এত ডাক্তারের কাছে যাওয়া লাগবে। এবার ডাক্তারের কাছে যাওয়ার আগে মনে হলো যে যাবোই তো, বিকালে যেতে হবে, সকালে একটু ব্যায়াম ট্যাম করে নিলাম, একটু গরম কাপড় দিয়ে একটু সেঁক ট্যাক দিয়ে নিলাম, বাস। যেই গরম সেঁক দিয়েছি, ব্যথা আরাম, একটু স্বাভাবিক, গরম সেঁক দিলে আরাম লাগে। এবার একটু ঠিক আছে, ওফ না ব্যথা ট্যাথা নাই, ঘাড়টার ব্যথা শেষ, টেস্ট করে দেখলাম ব্যথা ওরকম নাই, ওকে ঠিক আছে। এবার আমি ভুলে গেলাম, আমি ওয়েট করা শুরু করলাম, আমি কিন্তু ডাক্তারের কাছে গেলাম না, আমি ইনডিফারেন্স হয়ে গেলাম। আমি আমার যে কাজ আছে কলেজ চেম্বার, আমি ওদিকে মনোনিবেশ করলাম, ওদিকে এনগেজড হয়ে গেলাম। পরের দিন দেখা যাচ্ছে আবার ব্যথা, আরে গতকালকে তো সেঁক আর ব্যায়াম ট্যাম করে ঠিক হয়ে গেল, আবার একটু ব্যায়াম ট্যাম করে নিলাম, সেঁক দিলাম, বাস আবার ঠিক হয়ে গেল, আবার ডাক্তারের কাছে গেলাম না। তো এই টাইপের অ্যাটিটিউড বেলেডোনার থাকে। পেশেন্ট এসে বলে ডাক্তার সাহেব, যখন আমার এখানে ওখানে ব্যথা হয় আমি তখন এক্সারসাইজ করি, করে কাজে লেগে করি। তাহলে পেশেন্ট হলো ইনডিফারেন্স এবং সেনসিটিভ। সেনসিটিভ কখন, যখনই পেন হয় তখনই তার মধ্যে সেনসিটিভিটি চলে আসে, এখন মনে হয় ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে যেতে হবে, ওষুধ খেতে হবে, কিন্তু যাওয়ার আগে মনে হয় যে না একটু ব্যায়াম ট্যাম করি, একটু সেঁক ট্যাক দিই, পেন যখন চলে যায় তখন আবার ইনডিফারেন্স হয়ে যায়। বিষয়টা বুঝতে পারলেন? সেনসিটিভিটিটা কখন, যখন পেন থাকে, যখন তার যন্ত্রণা থাকে, যখন সে অসুস্থ হয়ে পড়ে তখন সেনসিটিভ। এবার তার যে একটা মানে অ্যাট্রিবিউট আছে, মানে একটার সাথে একটা লিঙ্ক করেন, তার মনের মধ্যে কাজ করে, দূর এই ওষুধ খাবো না, এই ডাক্তারের কাছে যাব না। তো যাওয়ার আগে যত ধরনের কাজ কাম করে ডাক্তারের কাছে না যাওয়া লাগে, সব ধরনের সে কর্মকাণ্ড করে ফেলে, না আমি ডাক্তারের কাছে যাব না, থাক দেখি তো একটু করি, পেটের সমস্যা হয়েছে, ঠিক আছে কটা কলা খায় দেখি, কলা খাই, না হলে ওই যে আরে গাছের নাম ভুলে গেলাম, ওই যে গোল গোল পাতা হয় না, পেটের জন্য খুব ভালো, আমরুল, ওই আমরুল কয়টা পাতা, হ্যাঁ ঠিক আছে, পেট থাক ডাক্তারের কাছে যাবো না। আবার যে পেটে কুড়মুড় কুড়মুড় করে কামড় ছড়ে, এবার মানে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। যাওয়ার আগে গতবার তো আমরুলের 2টা পাতা খাইছিলাম, এবার দেখি 2টা পাতা খাই, একটু পানি টানি খাই, একটু স্যালাইন খাই, এই টাইপের। কারণ তার মধ্যে তো একটা বিতৃষ্ণা বলবো না, এক ধরনের আছে, না ডাক্তারের কাছে যাব না, অ্যাভারশন, মেডিসিনের অ্যাভারশন, না নিব না। তখন সে কি করছে, তখন সে কোন একটা তার জানা পন্থা অবলম্বন করে যখন একটু উপকার পেয়ে যাচ্ছে, তখন সে আবার ইনডিফারেন্স হয়ে পড়ছে, আবার যে পেন আসছে তখন সে সেনসিটিভ হয়ে পড়তেছে। ঠিক আছে? তাহলে স্টেটটা কি হলো, প্রথমে ইনডিফারেন্স হচ্ছে, তারপরে সেনসিটিভ হচ্ছে, সেনসিটিভ অল্টারনেটিং উইথ ইনডিফারেন্স আমাদের রুব্রিক্স। এই রুব্রিক্স এর সাথে আমরা যদি প্রথম থেকে যে আলোচনা করতেছি ক্যালকুলেটিং ইনএবিলিটি, এই দুটাকে যদি একসাথে অ্যাটাচ করে দিই, এর মধ্যে থেকে আমরা কিভাবে ক্যালকুলেটিং ইনএবিলিটি পাই, কারণ পেশেন্ট ক্যালকুলেশন করতে পারছে না যে আমি কি ডাক্তারের কাছে যাব নাকি এইভাবেই এই ওই করেই আমি কাটায় নিব।
এই যে ক্যালকুলেটিং করতে পারতেছে না, এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যে ব্রেনের সমস্যা আমি প্রথম দিনই বলেছিলাম প্রুভিং এর বিষয় নিয়ে, এই ব্রেনের সমস্যার সাথে রিলেটেড হয়ে তার ক্যালকুলেটিং ইনএবিলিটিটাকে আমরা রিলেটেড করতে পারতেছি। তাহলে কার সাথে? সেনসিটিভ অল্টারনেটিং উইথ ইনডিফারেন্সের সাথে। যদি তার ক্যালকুলেটিং ইনএবিলিটি, সে যদি ক্যালকুলেটিং এবিলিটি হতো, তাহলে দৌড়, ওই এক্সারসাইজ আর এই শেক দিয়ে কি আর ভালো হওয়া যায়? সে কিন্তু ডাক্তারের কাছে যেত। তো যাক, একটা রুগী এসে বলছে যে ডাক্তার সাহেব, গত 15 দিন আগে থেকে আমার হঠাৎ করে ঘাড়ে ব্যথা শুরু হলো। তো আমি ভাবলাম এটা কোত্থেকে হলো, আমি তো ওরকম ভারী কোনো কাজও করিনি, আমি তো সেরকম বাইক টাইকও বা কিছু চালাইনি, বা ঘুমাতে যেও আমার কোনো সমস্যা হয়নি। তো আমি এক্সারসাইজ করলাম, এটাতে ভালো হয়ে গেলাম। এবার পরের দিন যখন আমি ঘুম থেকে উঠলাম, আবার ওই একই ব্যথা, আবার একটু এক্সারসাইজ করলাম, কয়েকদিনের মধ্যে আবার ভালো হয়ে গেলাম। 4 দিন পরে আবার পেইন আসলো, এবার ব্যথাটা আগের তুলনায় বেশি। আমি আবার এক্সারসাইজ করলাম অনেকক্ষণ ধরে, এবার একটু বেশি সময় ধরে এক্সারসাইজ করলাম, তারপরে ধীরে ধীরে ভালো লাগা শুরু হলো এবং দেখি যে ব্যথাটা চলে গেল। এরপরে আর 5 দিন কোনো সমস্যা নাই, 1 সপ্তাহ সমস্যা নাই। 1 সপ্তাহ পরে সকালবেলা আমি আর ঘুম থেকে উঠতে পারি না, ঘুম থেকে উঠে দেখি যে আমি আর হাঁট চাপতে পারছি না, এত ব্যথা আমার মাথায় আসছে। মানে আমার মাথায় আসছে না যে এটা কি হচ্ছে, এটা কোত্থেকে হলো, কিছু না কিছু তো একটা সমস্যা হয়েছে, আমাকে এবার ডাক্তারের কাছে যেতেই হবে। এই যে এবার ডাক্তারের কাছে যেতে হবে, এবার কিন্তু সেন্সিটিভ হয়ে গেল। এর আগে সে কি করেছিল? ধরেন 7 দিন, 10 দিন, 15 দিনের মতন সে ব্যায়াম করেই ইনডিফারেন্স হয়েছিল। এবার ব্যথা আসছে আর যাচ্ছে, সে সময় কিন্তু তার মাথার মধ্যে ডাক্তার দেখানোর কথাটা আসেনি, কিন্তু যেই পেন হলো তখনই দেখলো যে না, আর এক্সারসাইজ করার মতো না অবস্থা নাই, আমি তো আর পারছি না, এক্সারসাইজ করতে গেলে তো আমাকে হাত চাটতে হবে, সেটা তো আমি করতে পারছি না। তখন তার মাথার মধ্যে কাজ করলো, তার মাথার মধ্যে আইডিয়া আসলো, এখন সে সেন্সিটিভ হয়ে পারলো। এবার তো খারাপ মনে হয় কিছু একটা হয়েছে, এর আগে তো হাত ছেড়ে ব্যায়াম করতে পারতাম। তাহলে সেন্সিটিভটা হলো কি নিয়ে? সেন্সিটিভটা হলো এখন খারাপ কিছু হতে পারে, আমাকে এখন ডাক্তারের কাছে যেতে হবে, আমাকে এক্সরে করে দেখতে হবে কিছু হয়েছে কিনা, আমাকে অভিজ্ঞ কারো কাছে যেতে হবে। ডাক্তার কাছে যাই, আমি ডাক্তারের কাছে যাই। এবার সে ডাক্তারের কাছে আসলো, এসে বলবে যে ডাক্তার সাহেব জানেন, গত 2 সপ্তাহ ধরে, 15-20 দিন ধরে বেলেডোনা যে স্টাইলে কথা বলে, আমার প্রবলেম ছিল তখন তো অল্প অল্প ছিল, 1% 2% ছিল, এখন বেড়ে তো 10% হলো, তারপরে 30%, এখন তো এমন অবস্থা, তখন তো আমি আসিনি, তখন তো ইনডিফারেন্ট ছিলাম। সে বলবেন, আপনি বুঝবেন, কিন্তু এখন দেখেন প্রবলেমটা আমার এমন হয়ে গেছে, আমি তার হাতে চাপতে পারছি না, আমার তো মনে হচ্ছে 80% অকেজ হয়ে গেছে, হাত নাড়াতে পারছি না, আমি আগের মতো কোনো কাজ করতে পারছি না। এই জন্যই ভাবলাম যে আপনার কাছে আসি। এইরকম পেশেন্টের আপনার কাছে আসলে প্রথম প্রশ্ন হবে, সমস্যাটা কোথায়, প্রবলেমটা কি নিয়ে হচ্ছে, সেন্সিটিভিটিটা কি হলো, সেটা আপনাকে বাইর করতে হবে। এই রোগী উত্তর দিবে যে ডাক্তার সাহেব, এই শোল্ডারের পেনটা হলো কোত্থেকে? আপনি আজকে আমার কাছে আসলেন, প্রবলেমটা কেন, কি সমস্যাটা কি হচ্ছে, সে কিন্তু আপনাকে এসে এই কথাই বলবে, বেলেডোনা পেশেন্ট এটাই বলবে, আমার এই পেনটা আসলো কোত্থেকে, কিভাবে হলো, প্রবলেমটা কোথায়। সে এসে কিন্তু আপনাকে প্রথমে বলবে না যে আমাকে ওষুধ দেন। প্রবলেমটা কিভাবে তৈরি হলো, ডাক্তার সাহেব আপনি কি বলতে পারেন প্রবলেমটা কোত্থেকে শুরু হলো? আগে তো আমি এক্সারসাইজ করতে পারছিলাম, কিন্তু কি হলো হঠাৎ করে, কিভাবে এটা হলো যে আমি আর হাত চাটতে পারতেছি না? 15 দিন আগে তো এরকম ছিল না, 20 দিন আগে তো এরকম ছিল না, যদিও এরকম হয়েছিল আমি তো এক্সারসাইজ করতে পারছিলাম। তাহলে এই পেশেন্ট এসে আপনার কাছে জিজ্ঞাসা করতেছে যে প্রবলেমটা কোত্থেকে হইলো, প্রবলেমটা কি, ওষুধটা কিন্তু বিষয় না। এবার আপনাকে ভেরিফাই করতে হবে। আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করেন যে আপনি কি আমার কাছে প্রবলেমটা জানতে আসছেন নাকি ওষুধ নিতে আসছেন? বেলেডোনা পেশেন্ট আপনি বুঝতে পারবেন কথাবার্তা বললেই, আপনি বেলেডোনা পেশেন্টকে একটু করে খোঁচা মারবেন,
একটু পেঁচাবেন, কারণ ক্যালকুলেটিংটা আপনাকে ভেরিফাই করতে হবে। এসে বললো 3 দিন কি 4 দিন আগে থেকে ডাক্তার সাহেব, বা আমার এই প্রবলেম 10 দিন 7 দিন বা 2 মাস আগে থেকে শুরু হয়েছে, আপনি ক্যালকুলেটিং ইনএবিলিটি দিয়ে দিবেন, এটা কিন্তু করবেন না কখনো। প্রত্যেকটা জিনিসকে ভেরিফাই করবেন, ভেরিফাই করেই দিবেন। এরকম কথা বলতেছে মানে ক্যালকুলেটিং ইনএবিলিটির দিকে যেতে হবে। এবার আপনাকে ভেরিফাই করে নিতে হবে যে এক্স্যাক্টলি আপনি ক্যালকুলেটিং ইনএবিলিটিটা এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন কিনা। তখন আপনাকে ক্রস করতে হবে, ক্রস কোশ্চেন করতে হবে। আপনি কি প্রবলেমটার জন্য আসছেন, প্রবলেমটা সম্পর্কে জানতে আসছেন নাকি ওষুধ নিতে? এবার ডাক্তার সাহেব বেলেডোনা, দুটাই। এবার আপনি তার সাথে রসিকতা করেন যে না আমি তো আপনাকে দুটো দিব না, আপনি যে কোনো একটা নেবেন, কোনটা নেবেন বলেন। এবার সে থেমে যাবে, চুপ হয়ে যাবে, তো কনফিউজড হয়ে গেছে, ব্রেন তো কাজ করছে না। আপনি তাকে ডাইরেক্ট বলে দেন যে আমি দুটো নিলে কিন্তু আপনার কাছ থেকে ডবল ভিজিট নিব। একটু জোকস করেন তার সাথে, একটু মজা করেন। বেলেডোনা পেশেন্টের সাথে আপনি যদি মজা করেন, ওই পেশেন্ট আপনাকে কখনো ছাড়বে না। আপনি তার সাথে জোকস করেন, একটু ফান করেন, একদম গুরু গম্ভীর হয়ে কোটটাই পরে একদম কাট কাট কথা বলেন না, তার সাথে ফ্রেন্ডলি করেন, জোকস করেন। আমি কিন্তু দুটো দেবো না, দুইটা ওষুধ, দুইটা। আপনি যদি আমার কাছে কি হয়েছে জানতে চান, নলেজ নিতে চান, তাহলে আপনাকে আমার ভিজিট দিতে হবে, ওষুধের জন্য আলাদা ভিজিট, ডবল টাকা দিতে হবে। আপনি বেলেডোনা পেশেন্ট হলেই কিন্তু আবার এই কথা বলেন, নাহলে আবার ন্যাট্রামিওর বা ওদেরকে আবার বলতে চান না, তখন দেখা যাচ্ছে রুগী হারাই গেছে। তো এবার দেখবেন যে পেশেন্ট কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে গেছে, সে কি করবে, ডাক্তার এটা কি বলে। এবার উপায়ন্ত না দেখে আমি বললাম তার তো আবার টাকারও চিন্তা আছে, আর এত খরচ করে টকিং বিজনেস, ওই হ্যান ত্যান বিজনেস রিলেটেড অনেক রুব্রিক্স এর মধ্যে আপনি বেলেডোনাকে পাবেন। আমরা বিজনেস নিয়ে যখন বেলেডোনা আলোচনা করবো তখন পাবেন। এবার সে বলবে যে ডাক্তার সাহেব বাদ দেন, আমার অত জানার দরকার নেই, আপনি মেডিসিনটা দেন। আপনি মেডিসিন দিয়ে দেবেন, তা করুন, এবার আবার বাজাবেন। আপনি শিওর আপনার জানার দরকার নাই, আপনি ওষুধটাই নিবেন, হ্যাঁ একটু জেনেও নেন না, কাজে লাগবে, একটু জেনে নেন। না ডাক্তার সাহেব আমার দরকার নাই। এবার আপনি করবেন কি, আরো তাকে উত্তেজিত করার জন্য, আসলে আপনার এই ব্যথাটা হচ্ছে না, এটা এই যে এটাকে বলে ফ্রোজেন শোল্ডার, এরকম এই যে বলতে যাবেন, না না ডাক্তার সাহেব আমার দরকার না, আপনি মেডিসিন দেন, আমার ব্যথা গেলেই হলো, হ্যাঁ আমি আমি এতটুকু সন্তুষ্ট, আমার ব্যথাটা যাক। এই যে অ্যাটিটিউড, এটা কি? এই মেন্টালিটিটা কি? না 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 ডাক্তার সাহেব আমার অত কিছু জানা টানার দরকার নাই, ডাক্তার সাহেব আমার অত কিছু জানার দরকার নাই, ডাক্তার সাহেব আপনি এই ওষুধটা দেন, ওটা হলেই চলবে। এটা কি বলেন? বলে ফেলেন। লাইট ডিজায়ার। লাইট ডিজায়ার, হ্যাঁ খুব সুন্দর। হালকা এটা তো থাকে। লাইট, আমার অত দরকার না, আমি ঝামেলা নিবই না। আবার ঝামেলা নিতে গেলাম ডবল টাকা দেওয়া লাগবে, আমি তো এই ঝামেলা নিবই না, এটা বাদ। ঠিক আছে? তো বেলেডোনা লাইট হলেও সে কিন্তু প্রথমে, মানে বেলেডোনা একটা লাইট হচ্ছে, সে প্রথমে ডাক্তার কাছে জানতে চাইবে প্রবলেমটা কি, আমার কি হয়েছে ডাক্তার সাহেব, নামটা বলেন, ডিটেলস কিন্তু সে জানতে চাইবে না, তার কোনো আগ্রহ নাই, এই কারণেও সে কিন্তু ওর জন্য টাকা খরচ করতে চাইবে না। প্রবলেমটা কোত্থেকে কি হলো, কিভাবে ডেভেলপ হলো, হ্যাঁ কি থেকে কি, এত বিস্তারিত তার দরকার নাই। সে জানতে চাইবে নাম বলেন, ম্যাক্সিমাম হয়তো এর থেকে কি হতে পারে এইটুকি, আর এর কি আদৌ হোমিওপ্যাথির ট্রিটমেন্ট আছে কিনা, এইটুকুই তার জন্য যথেষ্ট। এটাই বেলেডোনা লাইট ডিজায়ার। আপনি যদি বলেন যে না আমি আপনাকে একদম ডিটেলস বলবো, এইটা আপনার সব জানা দরকার, কোথায় কি, এই ডাক্তার সাহেব রাখেন তো, আমারও জানে কি কাজ, আমি ওটা জানি না, আপনি সর্বোচ্চ আমাকে ওই অসুখের নামটা বলেন, হ্যাঁ জাস্ট নামটাই বলেন, এটাই আমার জন্য এনাফ, আমার পুরো ইনফরমেশনের দরকার নাই। এটাও হলো বেলেডোনার লাইট। বেলেডোনার ডাক্তারের কাছে পুরো ইনফরমেশন দরকার হয় না, সে শুধু জানতে চায় যে সমস্যাটা কি হয়েছে। বেলেডোনার কিন্তু প্রচুর প্রচুর লাইট, আমি বারবারই বলি যে লাইট নিয়ে আলোচনা করব, কিন্তু আসলে হয়ে ওঠে না, এগুলো গুছায় আলোচনা করতে হয় কেস টেস্ট নিয়ে। বেলেডোনার প্রায় 70 প্লাস লাইটের মিনিং আছে। বেলেডোনা যেমন ধরেন যে
অনেক মানে সফট মিউজিক পছন্দ করে, শ্রুতি মধুর মিউজিক পছন্দ করে, একদম রক গ্যাং 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 এক ঝড় এসে ভেঙে দিয়ে গেল, এগুলো পছন্দ করে না। খুব লাইট মিউজিক, টিং 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 টিং, খুব রোমান্টিক মিউজিক, সেগুলা পছন্দ করে। এই পেশেন্ট গুলা এসে বলবে, আমি আমি জানি দুই ধরনের পেশেন্ট আছে। একটা হলো যে অসুস্থ হয়ে গেলে, জ্বর টর এই হয়ে গেলে নিজে গান গাওয়া শুরু করে। আরেকটা পেশেন্ট আছে যে অসুস্থ হয়ে গেলে লাইট মিউজিক ছেড়ে দেয়, খুব মিউজিক শুনতে থাকে, একই জিনিস শুনছে, বারবার শুনছে 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 শুনতে 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 টায়ার্ড হয়েছে, সব ঘুমায় যাচ্ছে ঘুমায় যাচ্ছে, এদিকে মিউজিক বাজছে, এইদিকে বাজছে এই মিউজিক। এটাও কিন্তু বেলেডোনা লাইট ডিজায়ার, লাইট ইনফরমেশন। সিরিয়াস ম্যাটার তার পছন্দ না। অসুস্থতা সময় সে সে অসুস্থ, সিরিয়াস কোনো ডিসকাশন সে নিবেই না, টক শো সে শুনবেই না। অসুস্থ সময় সে টক শো শুনবেই না, কমেডি দেখবে, সিরিয়াল দেখবে, এই কমেডি সিরিয়াল। সিরিয়াস ওই যে পাখি, তারপরে আর কি কি সব, এগুলা দেখবে না, ক্লিকি জিনিসগুলা দেখবে না, একদম কাহানি ঘাড়কে ছোট ছোট ইয়েগুলো দেখবে, কার্টুন ছবি দেখবে, টম এন্ড জেরি দেখবে, ফানি ড্রামা গুলা দেখবে। লাইট জিনিস দেখতে সে ভালোবাসে। ঘরের লাইটও সে লাইট করে রাখে। ঘরের লাইট লাইট কি করে রাখে, খুব এই যে এখানে যত আলো, এই আলো সে নেবে না, একদম ড্রিম লাইট, ব্রাইট লাইট তার পছন্দ হবে না। এই অসুস্থ অবস্থায় ড্রিম লাইট, সব জিনিসে তার লাইট লাগবে। তার প্রবলেম সম্পর্কে নলেজ তার থাকতে হবে। ডাক্তার সাহেব একটু বলে দেন, তাইলে হবে, আমার ডিটেল জানার দরকার নাই। হ্যাঁ, অনেক সময় বেলেডোনা পেশেন্ট এসে বলবে যে ডাক্তার সাহেব আমার প্রবলেমটা কি, আপনি কি আপনার প্রবলেমটা জানতে চান? আপনি মানে আমার পেশেন্ট আসলো আপনার কাছে, এসে বলবে যে ডাক্তার সাহেব আমার ধরেন কথার কথা খুব পেট ব্যথা হচ্ছে বা ইয়ে হচ্ছে, এসে বলবে যে ডাক্তার সাহেব আমার কি হয়েছে একটু বলেন তো, আমার প্রবলেমটা কি হয়েছে। আমার কোনো সমস্যা না, আমার খারাপ কিছু হলেও কোনো সমস্যা না, আমার যদি, মানুষকে তো মরতেই হবে, আজ না কাল তো মরতেই হবে, হ্যাঁ জন্মাইছি যখন তখন মরতেই হবে, তো আমার প্রবলেমটা কি হয়েছে বলেন। আমার যদি ক্যান্সার ট্যান্সার হয় কোনো সমস্যা না, আমাকে বলতে পারেন, আমার কোনো সমস্যা হবে না ডাক্তার সাহেব, আমি সব ম্যানেজ করে নিতে পারবো। এই টাইপের কথাবার্তা বলে। একটা বেলেডোনা পেশেন্ট আসছে, 1 বছর থেকে মাথা ব্যথা, এখানে একটু এখানে হাত দিলে একটু ফোলা ফোলা লাগে, তো সেই পর্যন্ত কোনো ডাক্তারের কাছে যায়নি, এই প্রথম আসছে, তাও আবার হোমিও ডাক্তারের কাছে। এসে বলছে যে ডাক্তার সাহেব, মানে তাকে জিজ্ঞাসা করা হলো যে এতদিন কেন মেডিসিন নিতে যাননি, হ্যাঁ এত দিন কেন মেডিসিন নিতে যান না। ডাক্তার সাহেব বেলেডোনা যেভাবে কথা বলে সে বলে, এবার বলতেছে যে ডাক্তার সাহেব আচ্ছা আপনার কি মনে হয় এই যে ফোলা সহ আমার এই যে ব্যথা, এটা কি ব্রেন টিউমার টিউমার কিছু? প্রথম আপনার সাথে সিটিং এ এই কথা বলে দেবে, কোনো ইয়া নাই। এবার আপনি তাকে যখন বললেন যে এটা ব্রেন টিউমার না কি ক্যান্সার, এটা আমি কি করে বলবো, এর জন্য তো আপনাকে টেস্ট করা লাগবে, সিটি স্ক্যান করে দেখতে হবে। না ডাক্তার সাহেব আপনার তো অনেক অভিজ্ঞতা আছে, আপনারা দেখলেই বুঝেন, হোমিওপ্যাথি তো সব আমরা জানি, সিমটম দিয়েই সব বোঝা যায়। হ্যাঁ এই এটা দেখে আপনার কি মনে হয় ব্রেন টিউমার হয়েছে? আপনি বলে দেন ডাক্তার সাহেব আমার কিছু হবে না, আমার ডাক্তার সাহেব মরার ভয় নাই। এই ধরনের কথাবার্তা বেলেডোনা বলে। বেলেডোনার জন্য, বেলেডোনার মধ্যে এই টাইপের কোনো ফেয়ার নাই, অ্যাংজাইটিও নাই, ওরিও নাই। বেলেডোনা বেসিক্যালি সব সময় প্রেজেন্টটাকে ফোকাস করে, প্রেজেন্ট বিষয় নিয়ে ফোকাস, এখন কি হচ্ছে, ইনস্ট্যান্ট আজকের দিনে কি হচ্ছে, এটাই বেলেডোনার ক্যারেক্টার, অদ্ভুত ক্যারেক্টার, এটাই বেলেডোনার ক্যারেক্টার। আজকে কি হবে, আগামীকাল কি হবে সেটা তার কোনো পরোয়া নাই। আজকে আজকে যদি আমি বাঁচতে পারি, আজকের দিনটা আমি এনজয় করতে চাই, এনজয়, আজকের দিনটাকে আমি উপভোগ করতে চাই। আগামী দিনটা কে দেখছে, আগামীকালকে আপনি মরে যেতে পারেন। এই জন্য আগামীকাল কি হবে সেটা নিয়ে সে ভাবে না, সে জানেও না।
এটা নিয়ে তার মাথা ব্যথাও নাই, এই জন্য সে সবসময় হ্যাপি। সামনের দিনটা নিয়ে তো তার টেনশন নাই, হ্যাপি কেন থাকবে না? অবশ্যই তাকে হ্যাপি থাকতে হবে, ওটা নিয়ে সে ওটা ভাববেও না। এই কারণে যখন ক্যান্সার বা ইয়ের কথাগুলো সে ওইভাবে ঘাবড়ায় যায় না, ওইভাবে হতচকিত হয়ে যায় না। এটাও এক ধরনের বেলেডোনা আমরা কিন্তু পেয়ে থাকি। বেলেডোনা আরো ইয়ে থাকে, আমরা প্রত্যেকটা মেডিসিনে হয় কি একটা করে অপোজিট পোল থাকে, এক পোলে এক জিনিস, অপোজিট পোলে আরেক ধরনের জিনিস। আমরা দুই পোলকে বিবেচনা করে রাখি। আমাদের ম্যাট্রিমেডিকা গুলো হয় কি প্রুভিং এর সময় একটা নির্দিষ্ট স্ন্যাপ নিয়ে ম্যাট্রিমেডিকা গুলা তৈরি, নির্দিষ্ট 3 দিন 4 দিন 5 দিন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে অ্যাডভান্স লেভেলে কি আছে সেই জিনিসগুলো কিন্তু ম্যাথমেটিক্যাল গুলোর মধ্যে থাকে না। তো এই কারণে থেরাপিউটিক্স বা এই রিলেটেড ট্রিক্স টিপস নিয়ে একটা পেশেন্টকে বোঝা, একটা মেডিসিনকে বোঝা কিন্তু খুব কঠিন। এই কারণে তাদের ক্যারেক্টার গুলা বুঝতে হয়, অ্যাটিটিউড গুলা বুঝতে হয়, অসুস্থকালীন সময়ে তাদের অ্যাটিটিউড গুলা কি হয়, এগুলা যদি জানতে পারি আমরা কিন্তু খুব সুন্দর তৈরি করতে পারি। তো আমাদের জার্নি ওটাই যে আমরা ঠিক মতো মেডিসিন গুলাকে বুঝে শুনে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করবো।